হ্যালো বন্ধুরা, প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে সেট তত্ত্ব বা সেট থিওরি সম্পর্কে ফিল করব। আমরা অঙ্ক বুঝবো, আমরা বুঝবো যে সেট তত্ত্ব কেন এলো, কিভাবে এলো, সেট তত্ত্বের পুরো ডিটেলস আমরা আলোচনা করব, যাতে এই দ্বিতীয়বারে ভিডিওটি দেখার পর যখন বইটি খুলবে তখন পুরো কনসেপ্ট যেন ক্লিয়ার হয়ে যায় এবং আমার মাথা থেকে যেন গণিতের প্রতি যে ভয়টা আছে, না গণিত মানে কঠিন, গণিত মানে কঠিন, এই বিষয়টি যেন না আসে, তার আমি আপ্রাণ চেষ্টা করে থাকি এবং করেও থাকবো। তুমি 1 মিনিটের জন্য ভুলে যাও, তুমি অঙ্ক সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেই, তোমার সেট তত্ত্ব সম্পর্কে কোনো আইডিয়া নেই, তুমি এখন পড়ছো না সেট তত্ত্ব। সিম্পল একটা কথা ভেবে দেখো, ধরো আমি বলছি তুমি মার্কেট থেকে তোমার বাবা সবজি মার্কেট করতে গেছে এবং এক ব্যাগে ভর্তি সবজি নিয়ে এসেছে, এক ব্যাগ ভর্তি সবজি বাড়িতে নিয়ে এসেছে। এবার বাড়িতে তোমার দেখলে তিনটে, আমাদের নর্মালি আমাদের বাড়িতে কিন্তু ঝুড়ি ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখা থাকে, যে কোনো ঝুড়িতে আলু, কোনো ঝুড়িতে পটল, বা কোনো ঝুড়িতে পেঁয়াজ, বা কোনো ঝুড়িতে আদা রসুন, এরকমভাবে আমরা ভিন্ন ভিন্ন ঝুড়িতে কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করে রাখি। এবার তোমার মা তোমাকে বললো, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ তোমাকে বললো যে এই সবজির ব্যাগ থেকে আলুগুলোকে একটি ঝুড়িতে, নির্দিষ্ট একটি ঝুড়িতে আলু, ঝুড়িতে আলু, পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ, রসুনের ঝুড়িতে রসুন আলাদা আলাদা করে রাখো। তাহলে তুমি কি করবে, এই 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 ব্যাগটি থেকে যে বিভিন্ন প্রকারের যে সবজি ছিল তার মধ্যে থেকে আলুগুলো তুলে একটি ব্যাগে রাখবে, একটি ঝুড়িতে রাখবে, এবং পেঁয়াজগুলো একটি নির্দিষ্ট ঝুড়িতে রাখবে, যে নির্দিষ্ট ঝুড়ি তোমাকে উল্লেখ করে দেওয়া হয়েছে সেই ঝুড়িতে রাখবে, এবং তার সাথে সাথে আরও যদি কোনো সবজির আলাদা স্পেশাল ঝুড়ি থাকে বা ভিন্ন ঝুড়ি থাকে সেখানে তুমি সেগুলো তুলে রাখবে। সেটাও ব্যাপারটি তাই, সেটাও হচ্ছে কি নির্দিষ্ট কিছু সংখ্যারকে এক জায়গায় করা। সেটা কীরকম হবে তা ডিপেন্ড করছে তোমার কে সামনেজন বলছে। এবার ধরো কথার কথা বলছি, ধরো তোমাকে বললো যে ওই ঝুড়িতে তুই যখন বাড়ি থেকে সবার সবজি নিয়ে আনলো, কারণ তোমাকে কেউ বললো যে ওই ঝুড়িতে ওইটা রাখ, ওই ঝুড়িতে ওইটা রাখ, ওই ঝুড়িতে ওইটা রাখ। এবার ওই ঝুড়িতে ওইটা রাখ, ওইটা কি, কোন ঝুড়িতে কোনটা, আমাকে যদি পুরো ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে কি হবে, তাহলে আমি কোন ঝুড়িতে কি রাখতে বলছে সে সম্বন্ধে কোনোরূপ আইডিয়াই আসবে না। তাহলে আমাকে নির্দিষ্টভাবে আমাকে বলতে হবে যে আলুর ঝুড়িতে বা লাল রঙের ঝুড়িটায় তুই আলু রাখ, সবুজ রঙের ঝুড়িটায় তুই পেঁয়াজ রাখ, এরকমভাবে যথার্থভাবে আমাকে কিন্তু যদি বলে দেয় সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কোনো দরকার নেই। যদি আমাকে প্রবলেম হবে তখন যখন আমাকে সঠিকভাবে যদি ব্যাখ্যা না করা হয় যে কোন ঝুড়িতে কোনটি রাখতে বলা হচ্ছে, তখন আমি ভুল করব। এবার গণিতের ক্ষেত্রে এই যে সঠিক ব্যাখ্যা তাকে কিন্তু বলা হয় সুসংজ্ঞাত, মানে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করা, কোনো কিছুকে সংজ্ঞায়িত করাকে বলা হয় সুসংজ্ঞাত। এবার এই যে ঝুড়ি, গণিতে এই ঝুড়িটাকে কিভাবে লিখব, গণিতে এই ঝুড়িটিকে লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। ঠিক এইরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু আমি এই ঝুড়িকে রিপ্রেজেন্ট করব। এখন এই ঝুড়িতে যদি আলু রাখতে বলে তাহলে এখানে আমরা আলু রেখে দেবো, আরেকটি ঝুড়ি, এই আরেকটি ঝুড়ি, এই ঝুড়িতে যদি পটল রাখতে বলে পটল রেখে দেবো। এবার কথা হচ্ছে এই ঝুড়িটি, যেমন বললাম লাল ঝুড়ি, সবুজ ঝুড়ি, তেমন এই ঝুড়িটারও একটি নাম দেওয়া উচিত, আর এই নামগুলো হয় ইংরেজি অক্ষরের ক্যাপিটাল লেটার দিয়ে। মানে আমরা এই যে ঝুড়িগুলির নাম দেওয়া হয় ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি, এই দ্বারা একে নাম নির্ণয় করা হয়, নামগুলি দেওয়া হয় এবং ঝুড়িগুলির দিক দেখতে এরকম হয়। এবার এই ঝুড়ির নিচে যদি আলু রাখতে বলে তাহলে এর ভিতরে আলু রাখবো, এই ঝুড়ির ভিতরে যদি পটল রাখতে বলে আমি পটল রাখবো। কিন্তু কথা হচ্ছে এই ঝুড়িটি দেখতে আমার এরকম হবে, কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মতন দেখতে হবে, এবং এর ভিতরে আমি যেটি রাখবো তাকে আমরা সেই বস্তুটিকে আমরা এলিমেন্ট বা পদ বলবো, যে জিনিসটি রাখবো। এখানে যদি আলু রাখি তাহলে আলুটি একটি পদ হবে, এখানে যদি পটল রাখি সেটি পটল একটি পদ হবে এই ঝুড়িটির ভেতরে। তাহলে সেটকে ঠিক এইভাবেই রিপ্রেজেন্ট করে থাকি আমরা। এবার একটি সুন্দর এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমাকে বলা হচ্ছে যে ইংরেজি যে ইংরেজি বর্ণগুলির মধ্যে স্বরবর্ণগুলির একটি সেট গঠন করো, বা স্বরবর্ণগুলিকে সংকলন করো, মানে একসঙ্গে স্বরবর্ণগুলিকে লেখো, স্বরবর্ণের ভাওয়েল, ইংরেজি অক্ষরের ভাওয়েলগুলিকে একসঙ্গে তুমি লেখো। তাহলে আমরা কি জানি ইংরেজি অক্ষরের ভাওয়েল এ ই আই ও ইউ, সেগুলোকে কিন্তু একটি ঝুড়ির মধ্যে বা একটি মধ্যে লিখতে বলেছে, আমাকে সংজ্ঞা করতে বলেছে। তাহলে আমরা সেই আমি যে সেটটি তৈরি করতে হবে, আমি কি বললাম সে সেটের একটি নাম হতে হবে। সেই নামটি কি হবে, আমি ধরে নিচ্ছি সেই নামটি আমরা ভি দিলাম, ভাওয়েলে বলেছে ভি দিলাম, আমরা সেটি ইজ ইকুয়াল টু দিয়ে সমান চিহ্ন লিখব। এবং এই যে বক্স, এই যে ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে এখন কি কি থাকবে, এ থাকবে, ই থাকবে,
আই, এ, ই, আই, ও, ইউ, এই চারটি কিন্তু আমাকে অ্যালফাবেট থাকবে। এইবার এই চারটি ভিন্ন ভিন্ন অ্যালফাবেট, এগুলিকে ভিন্ন করার জন্য এদের মাঝে আমরা কমা চিহ্ন দিয়ে লিখব, অর্থাৎ এক একটিকে ভিন্ন ভিন্নভাবে আমরা লেখার জন্য মাঝে কিন্তু কমা চিহ্ন দেব। তাহলে এই যে ব্র্যাকেটটিকে আমরা কার্লি ব্র্যাকেট বলে থাকি, যেটিকে রিপ্রেজেন্ট করে একটি সেটকে, এবং এর ভেতরে আমাকে যেরকম জিনিস বলবে, আমাকে যে সব জিনিসের সংকলন বা আমাকে মিলিয়ে বা একসঙ্গে করে লিখতে বলবে, সেইগুলি কিন্তু ভিন্ন ভিন্নভাবে আমি লিখব কমা আকৃতির দ্বারা, মানে তাদেরকে ভিন্ন করব আমরা কমা দ্বারা। আর এই প্রত্যেকটি অংশকে আমাকে এলিমেন্ট বলে আমাকে নাম দেব, কি এলিমেন্ট বা পদ বলে থাকবো। এই প্রত্যেকটি, এই এও একটি পদ, ইউ একটি পদ, আইও একটি পদ, ও একটি পদ, এবং ইউ, এ, ই, আই, ও প্রত্যেকটি এই সেটটির একটি পদ, মানে ভিন্ন ভিন্ন পদ, যেগুলো আমরা কমা দ্বারা ভিন্ন ভিন্নভাবে লিখে থাকবো। এবার যদি আমাকে বলে যে ধরো যে বললো 1 থেকে 5-এর মধ্যবর্তী আমাকে স্বাভাবিক সংখ্যাগুলির একটি সেট বানাও। কি বলেছে? 1 এবং 5-এর মধ্যবর্তী, মানে 1 হবে না, 5 তার মধ্যবর্তী। তাহলে কি হবে? আমি এটি এন লিখে দিলাম, একটি সেট, এটির নাম আমি এন দিলাম, তার মধ্যে আমরা এই ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? 1 এবং 5-এর মধ্যবর্তী, অর্থাৎ 2, 3, 4, এই 3টি পদ থাকবে। কারণ 1 থেকে 5-এর মধ্যবর্তী মানে 1 আর 5 হবে না, তার মিডিলে আমার 2, 3, 4 এই 3টি কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা হতে পারে। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা বলবো পদ বা এলিমেন্ট, এবং তাদেরকে আমরা কমার মাধ্যমে আলাদা করে লিখব। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে আমি প্রথমে বললাম যে আমাকে যদি ঠিকঠাক বিবৃতি না দেয় তাহলে কিন্তু আমি সেট গঠন করতে পারবো না। এক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে বললাম যে এটি একটি সেট। কারণ কি? কারণ এই বিশ্বের যে কোনো জায়গায় তুমি চলে যাও, যে কোনো, মানে আমেরিকায় বসে চলে যাও, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, যে কোনো দেশে চলে যাও, সেখানে যদি বলা হয় যে ইংরেজি অক্ষর ভাওয়েলগুলো আমাকে বলো, তাহলে সেই দেশে যে কোনো জায়গায় তুমি বসে থাকো, সেই দেশের স্টুডেন্ট কিন্তু এ, ই, আই, ও, ইউ, ই লিখবে। এই ব্যতীত কিন্তু অন্য স্বরবর্ণ বা ভাওয়েল কিন্তু কেউ লিখবে না। ভুলবশত লিখতে পারে, কিন্তু সঠিক কিন্তু যদি লিখতে পারে তাহলে এই 5টি ছাড়া তারা কেউ কিন্তু কিছু লিখতে পারবে না। কারণ তোমার কাছে ভাওয়েল যা, তোমার কাছে এই ভারতবর্ষে বসে তোমার কাছে ভাওয়েল যা, আমেরিকায় বসে যে স্টুডেন্টটি আছে বা যে টিচারটি আছে বা যে ব্যক্তিটি আছে তার কাছেও ভাওয়েল বলতে এটি বোঝায়। আবার একই রকমভাবে আরেকটি এক্সাম্পল যেমন দিয়েছিলাম যে 1 থেকে 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা, সেটিও এই বিশ্বের যে কোনো জায়গাতে যাও তাকে কোশ্চেন করো যে 1 থেকে 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার সেট বলতে, সে 2, 3 এবং 4-এর সেটকেই বলবে। এই 3টি সংখ্যাকেই তারা বলবে যে এটি হচ্ছে 2, 1 এবং 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা। এই ব্যতীত আর কেউ কিছু বলবে না। তাহলে কি এই যে দুটি আমি বললাম, এই সেট, এদের আমি যখন বললাম তাতে কি হলো, একটি সুন্দরভাবে একটি বিবৃতি দিলাম, যার জন্য যে কোনো জায়গায় যে কোনো দেশের মানুষ কিন্তু বুঝতে পারলো যে আমি কি বলতে চাইছি বা কোন কোন পদগুলিকে আমি সংকলন করতে চাইছি বা এক করতে চাইছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এক করে রাখা, আলুগুলোকে এক করে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে এক করে রেখেছিলাম, তেমন আমাকে 1 এবং 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যাকে এক করতে বলেছে, আমি এক করলাম, একটি ঝুড়ির মধ্যে বসিয়ে দিলাম। আমাকে কি বললো, ইংরেজি বর্ণমালার মধ্যে যে যে স্বরবর্ণগুলি আছে আমি ভালো লাগে সেগুলোকে এক করে লেখো, আমি এক করে লিখলাম। ঠিক আছে, এবার কথা হচ্ছে যদি ভেবে দেখো যদি এটি সুসংজ্ঞায়িত না হওয়ার কি উত্তর? আমি কি বললাম, বিবৃতি সঠিক বলাটিকে গাণিতিক ভাষায় সুসংজ্ঞাত বলা হয়। কিন্তু যদি না সুসংগত যদি কোনো কিছু বলে থাকে বিবৃতি, সেটি কীরকম দেখতে হয়? যেমন ধরো আমি বলছি যে তোমার দেখা ভালো ক্রিকেটারের নাম লেখো, ভালো ক্রিকেটারের নাম বলো, 5টি ভালো ক্রিকেটারের নাম বলো, 5টি ভালো। এবার তুমি এখন এই মুহূর্তে তোমাকে যখন সেটি জিজ্ঞেস করা হবে তখন তুমি কি নাম বলবে? তুমি বলবে বিরাট কোহলি, রোহিত শর্মা, তুমি হয়তো বলতে পারো ডেভিড মিলার, বা তুমি এরকম তোমার কালের তুমি কিন্তু নাম কিন্তু চুজ করবে। যদি তোমার বাবাকে জিজ্ঞেস করা হয় সে হয়তো বলবে সচিন টেন্ডুলকার, সে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, অথবা তুমি তারও পূর্বে যদি যাও সে বলবে সুনীল গাভাস্কর, কপিল দেব। অর্থাৎ আবার যদি তুমি ভারতবর্ষ বাদে তুমি যদি বিদেশে গিয়ে যদি তুমি আমেরিকার কোনো একজন মানুষকে বা অস্ট্রেলিয়ার কোনো একজন মানুষকে বা স্টুডেন্টকে যদি তুমি কোশ্চেন করো তোমার মতে ভালো ক্রিকেটারের নাম বলো, সে স্মিথকে বলবে।
সে ম্যাক্সওয়েলকে বলবে, সে গিলক্রিস্টকে বলতে পারে। এবার তাহলে এই যে ভালো ক্রিকেটার এটি কিন্তু সুসংজ্ঞায়িত নয়, কারণ কি সেটি ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কারণ ভালো ক্রিকেটার তোমার কাছে যেটি ভালো, তুমি ভালো বিরাটকে ভালো বলো, কেউ বলে না বিরাট ভালো প্লেয়ার না, রোহিত ভালো প্লেয়ার। তাহলে এই বিষয়টি ভালো বা খারাপ এই বিষয় কিন্তু সুসংজ্ঞাত নয়। কিন্তু যখন আবার যদি বলো তোমার দেখা সুন্দর একটি নায়কের নাম বা নায়িকার নাম, তোমার ক্ষেত্রে মনে হতে পারে নায়ককে, কারোর ক্ষেত্রে নায়ক খুব ভালো নায়ক ঋত্বিক রোশন হতে পারে, কারোর ক্ষেত্রে শাহরুখ খান হতে পারে। তাহলে তোমার বন্ধু লিখছে ঋত্বিক রোশন, আরেকজন বন্ধু লিখছে শাহরুখ খান, তাহলে এটি সুসংজ্ঞায়িত নয়। অর্থাৎ আমার কিছু কিছু জিনিস হচ্ছে বোঝাতে পারলাম, যে ফিল করাতে পারলাম যে অনেক কিছু বিষয় আছে যেগুলি তোমার জন্য এক বা ভিন্ন জনের জন্য ভিন্ন, সেইগুলি কিন্তু সুসংজ্ঞায়িত নয়। সুসংজ্ঞায়িত সেগুলো বা ওয়েল ডিফাইন্ড সেইগুলো যেগুলো বললে তুমি কেন বিশ্বের যে কোনো জায়গায় সেটি কিন্তু সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে, সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে। যেমন ধরো আমি বললাম যে 1 থেকে 10-এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যাগুলির একটি সেট বানাও। 1 থেকে 10-এর মধ্যে যুগ্ম সংখ্যাগুলির সেট, যে কোনো জায়গায় তুমি এটি বললে সে বলবে 2, 4, 6, 8, 10। মধ্যবর্তী 1 থেকে 10-এর মধ্যবর্তী মানে 2, 4, 6, 8 এই কটাই বলবে, তার বেশি বলবে না কম বলবে। তাহলে এটি সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত, যেটি ভিন্ন জনের জন্য ভিন্ন কিন্তু হচ্ছে না, সঠিকই হচ্ছে। এবার আমরা তাহলে সুসংজ্ঞায়িত বুঝলাম, সেট বিষয়টি কি সেটি বুঝলাম। এবার আমরা সেট সম্পর্কে আরও ডিটেলসে যাব, আরও ডিটেলসে আমরা সেটকে চিনবো, সেটকে বুঝবো, এবং প্রত্যেকটি সেট রিলেটেড যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলি এবার জানবো। আর তার জন্য খাতা কলম নিয়ে বসো, বই খাতা নিয়ে বসো। এবার আমরা স্ক্রিনে গিয়ে সেটি বোঝার চেষ্টা করব বা ফিল করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা সেটের ডেফিনেশনটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথম কি বলছে, বস্তু সমূহের সুসংজ্ঞাত সংকলন বা সমষ্টিকে সেট বলে। এখন দেখো এটি কয়েকটি ওয়ার্ডের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, এই ওয়ার্ডগুলি কিন্তু খুব মিনিংফুল, সেটি আমাকে বুঝতে হবে। প্রথমে বস্তু সমূহ কথার অর্থ কি? দেখো বস্তু সমূহ কথার অর্থ এখানে এলিমেন্ট, ইংরেজিতে যাকে এলিমেন্ট বলবো, অবজেক্ট বলবো, সেটি কিন্তু এখানে গণিতের ভিন্ন ভিন্ন বিবৃতির ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন। অর্থাৎ কখনো কখনো হতে পারে এটি ইংরেজি অ্যালফাবেট হতে পারে, অর্থাৎ ABC হতে পারে, কখনো কখনো এটি 1, 2, 4ও হতে পারে, বা কখনো এটি কোনো মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক এরকমও হতে পারে। অর্থাৎ এর ভেতরে, অর্থাৎ কার্লি ব্র্যাকেটের মধ্যে যে অবজেক্ট বা বস্তুসমূহ থাকবে সেটি মাত্র শুধু নাম্বারই হবে, এরকম কোনো কিছু ব্যাপার নেই, যে এরকম নয় যে সেটি শুধু নাম্বারই হবে। এক্ষেত্রে কারোর নামও হতে পারে, কিন্তু সেটি ডিপেন্ড করছে কি আমার যে বিবৃতি থাকবে বা যে কোশ্চেনটা আমাকে থাকবে তার উপর ডিপেন্ড করছে। এবার সুসংজ্ঞায়িত বিষয়টি আমি আগেই বুঝিয়েছি। আর সংকলন বা সমষ্টি মানে এক জায়গায় করা। তাহলে আমরা ইংরেজিতে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট, মানে বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই এই ডেফিনেশনটি, যে আমাকে কি করতে হবে, সুসংজ্ঞায়িত কোনো একটি বিবৃতি থেকে সেই বিবৃতিতে যে ব্যক্ত করেছে সেই বস্তু সমূহগুলোকে আমাকে একটি জায়গায় এনে সীমাবদ্ধ করতে হবে বা একটি জায়গায় এনে রাখতে হবে। যেমন আমরা ভালো করে জানি ন্যাচারাল নাম্বার, আমরা ন্যাচারাল নাম্বার কি 1, 2, 3, 4, 5, 6 ডট চলতে থাকলো। একে যদি আমাকে সংকলন করতে বলে বা এই সেট যদি বের করতে বলে, তাহলে n = আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে এই এলিমেন্টগুলিকে আমরা ভেতরে দিয়ে ব্যাকেট বন্দি করে দেবো। অর্থাৎ আমরা একটি জায়গার মধ্যে আমরা তাকে সংকলন বা সমষ্টি করলাম। এটি হচ্ছে আমাদের সেটের কিন্তু মূল কাজ। এবার কথা হচ্ছে যে আমরা এই সেটের কিছু বৈশিষ্ট্য আছে, মানে যে কোনোভাবে তুমি যে কার্লি ব্র্যাকেটের মধ্যে তুমি ঢুকিয়ে দিলে সেরকমভাবেও কিন্তু হয় না, কিছু বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করছে। কীরকম বৈশিষ্ট্য তাহলে একটু বোঝার চেষ্টা করো। আমাকে যদি বলা হয় যে একটি ভাওয়েল সেটটি আমরা বলেছিলাম যে A-E-I-O-U, এটি একটি সেট, ঠিক আছে, এটি ইংরেজি স্বর্ণবর্ণের সংকলন। এখন কথা হচ্ছে আমাকে যদি কোনো ক্রমে আমি যদি এটিকেই A-E-I-O-U এবং আরেকটি পাশে আই লিখে দিলাম, আমি মনে মনে ভাবলাম যে আই তো এই সেটের একটা এলিমেন্ট, তাহলে দুবারই লিখে দিই, কী এসে যায়, কোনো যায় আসে না, তাই মনে হতেই পারে। কিন্তু কি বলছে দেখো, দ্বিতীয় বিষয়টি আমাকে পয়েন্ট বলছে সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পারস্পরিক ভিন্ন হতে হবে। অর্থাৎ দেখো A-E-I-O-U এরা
প্রত্যেকটি কিন্তু পরস্পর থেকে ভিন্ন, কিন্তু আই কিন্তু এই আয়ের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এক কথায় এটি বোঝাতে চাইছে কোনো সেটের যদি সেম এলিমেন্ট থেকে থাকে তাহলে তাকে আমরা একবারই লিখব। অর্থাৎ যদি ন্যাচারাল নাম্বারের সেট বলে তাহলে আমরা 1 2 3 4 5 6 এভাবে লিখতে থাকবো, কিন্তু কখনোই আর একটা 1 এনে 1,1 আমি একটু খেলার ছলে লিখে দিই, এরকম হবে না। অর্থাৎ একটি এলিমেন্ট একবারই আসবে। আমরা একটু অন্য রকমভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটি ক্লাসে পড়ো, তুমি ক্লাস 11 উঠেছো, এখন তুমি যে টিউশনে পড়ো সেই টিউশনে কয়েকজন স্টুডেন্ট ভর্তি হয়েছে। স্টুডেন্টের নাম কি? রাহুল, শ্যাম, রিয়া, প্রিয়া, মোহন, রহিম। ঠিক এতগুলি ছেলে, অর্থাৎ 6টি ছেলে সেই টিউশনে পড়াশোনা করে। এখন তোমাকে বলা হলো যে ক্লাস 11-এর এই টিউশনের প্রত্যেকটি স্টুডেন্টের একটি সংকলন বা সেট নির্ণয় করো। তুমি ভাবতে পারো যে কী করে লিখবো। প্রথম কথা ফার্স্ট আমার মাথায় আসবে, একটি সেটকে আমরা ক্যাপিটাল হরফের, ইংরেজি ক্যাপিটাল হরফের কোনো একটি অ্যালফাবেট দ্বারা রিপ্রেজেন্ট করি। এখন স্টুডেন্টের সেট বলেছে তাহলে আমরা এস লিখে দিলাম, ঠিক আছে। ইজ ইকুয়াল টু দিতে হবে, কার্লি ব্র্যাকেট দিতে হবে, এবং ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? ব্র্যাকেটের মধ্যে থাকবে সেই স্টুডেন্টগুলির নাম যারা আমাকে চাইছে, যেটি আমাকে চাইছে। এখন নাম আমি দেখলাম রাহুল লিখে দিলাম, শ্যাম লিখে দিলাম, রিয়া লিখে দিলাম, প্রিয়া লিখে দিলাম। কিন্তু মাথায় আরেকটি জিনিস রাখবো, প্রত্যেকটি নামের পরে করে কিন্তু একটি কমা রাখবো আমরা। কারণ কি? কারণ কমা আমাকে দুটি যে ভিন্ন বস্তু সমূহকে আলাদা করতে আমাকে হেল্প করবে। এখন এই হচ্ছে এই সেট। এখন তোমার মনে হলো যে তুমি ভুলবশতই এখানে তুমি আরেকটি নামকে ঢুকিয়ে দিলে, সেটি হচ্ছে রিয়া। তুমি ভুলবশত ঠিক এইভাবে তুমি লিখে ফেললে, বা একটি নামকে তুমি দুবার তুমি মানে বলার সময় লিখতে লিখতে তুমি ভুল করে লিখে ফেলেছো, এটি কিন্তু হবে না। কারণ কি? কারণ এই রিয়া নামটি অলরেডি একবার আছে, তাই জন্য তুমি দ্বিতীয়বার একে লিখতে পারবে না। তাহলে এই যে সেটটি তুমি বানিয়েছো সেটি কিন্তু ভুল হয়ে যাবে। তোমার কী করতে হবে? সঠিক করার জন্য রিয়াকে একবারই নিতে হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে? এই রিয়াকে কিন্তু একবার তোমাকে মুছে ফেলতে হবে। তাহলে এই যে সেটটি পেলে, এই সেটটি কিন্তু এক্স্যাক্টলি যে তোমাকে যে সেটটি চেয়েছে সেটির সঙ্গে কিন্তু সমান হলো। এখন তোমার বান্ধবী আরেকটি কাজ করলো, এই সেটটিকে এইভাবে লিখলো। যখন তোমাকে বলেছে ভিন্নজন তো ভিন্ন রকমভাবে লিখবে না, পরীক্ষার খাতায় তুমি তো তার দেখে লিখবে না। তো সে কী করলো? সে তার প্রিয় প্রিয় বান্ধবীগুলোকে আগে নাম রাখলো, রিয়া, প্রিয়া, তারপরে তার মোহনকে পছন্দ, সে মোহনকে রাখলো, তারপরে রহিমকে রাখলো, তারপরে রাহুলকে রাখলো, তারপরে সে শ্যামকে রাখলো। ঠিক এইভাবে সে সাজালো। এখন তোমার মনে হতে পারে এই যে এস এবং এই যে এস দুটি ভিন্ন সেট, কিন্তু এখানে মাথায় রাখবো আমরা 3 নম্বর যে আমাকে পয়েন্টটি বলেছে সেটি কিন্তু মাথায় রাখবো, যে সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রমনিরপেক্ষ। ক্রমনিরপেক্ষ মানে আগে পিছিয়ে লিখতে পারো। অর্থাৎ রিয়া আর প্রিয়া আগের সেটে পিছনে ছিল, কিন্তু এই সেটা আগে আছে, কোনো যায় আসে না। মাথায় শুধু একটা জিনিস রাখবো আমরা, এলিমেন্ট বা বস্তু সমূহ। এখানে যে নামগুলো দেখতে পাচ্ছি স্টুডেন্টের নাম, এটি কিন্তু অ্যাকচুয়ালি এই যে নামগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটি এলিমেন্ট বা বস্তু সমূহ। সেই এলিমেন্টগুলি ভিন্ন হতে হবে, মানে একই নাম দুবার আসা চলবে না। দ্বিতীয়, এই সেটের মধ্যে ক্রমনিরপেক্ষ, অর্থাৎ আগে পিছু হতেই পারে, কোনো যায় আসে না। অর্থাৎ তুমি এটা করতেই পারো যে কোনো ভাওয়েলে যে সেটটি তুমি লিখতে পারো EI A, এইভাবেও তুমি রিপ্রেজেন্ট করতে পারো, কোনো যায় আসে না, আগে পিছিয়ে তুমি লিখতেই পারো। কিন্তু মাথায় রাখতে হবে একটি নাম্বার মানে একটি এলিমেন্ট যেন দ্বিতীয়বার না আসে। এবার আমরা আরেকটু এগিয়ে যাই, আমরা দেখি যে এইগুলো সেট কি সেট নয়। আমরা বলেছি যে সুসংজ্ঞায়িত হতে হবে তবেই সেট হবে। তাহলে স্বাভাবিক সংখ্যার সংকলন, যদি স্বাভাবিক সংখ্যার সংকলন বলে আমরা ভালো করে জানি এটি কিন্তু সেট হবে। আমরা লিখতে পারি কি করে? n = 1 2 3 4 5 6 এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। এখন বলছে ভারতের ভালো ক্রিকেটার সম্পূর্ণ সংকলন। এখন এই বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করো যে ভারতের ভালো ক্রিকেটার সংকলনটি কিন্তু একটি সুসংজ্ঞায়িত সংকলন নয়। কারণ কি? কারণ তোমার মনে হতে পারে ভারতের এই যে সংকলনটির মধ্যে বিরাটের থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। তোমার মতে বিরাট, রোহিত এবং তুমি রাহুলকেও রাখতে পারো, এটা তোমার মতে।
এবার তোমার মনে হলো যে এই মুহূর্তে আমার মনে হয় যে এই 3টি প্লেয়ার হচ্ছে ভারতের ভালো ক্রিকেটার সময় সংকলন। তুমি আরেকজনকে জিজ্ঞেস করলো, তোমার বন্ধু বললো যে না না এখানে আমি ঈশান কিষানকে রাখবো, এখানে আমি MS ধোনিকে রাখবো, এখানে আমি সঞ্জু স্যামসনকে রাখবো। তো কি হলো, ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন রকম। তুমি বলতে পারো না তোর চিন্তাধারা ভুল ভাই, না না ওরা ভালো ব্যাটসম্যান না, বা আমি এও তোমাকে বলতে পারি না না তোর চিন্তাধারাও ভুল, এরাও ভালো ব্যাটসম্যান না। মানে কি, ভালো ব্যাটসম্যানের কিন্তু অ্যাকচুয়ালি, এবার যদি তোমাকে বলা হয় যে যার রান, যে ক্রিকেটের রান 10,000 ইন্টারন্যাশনাল রান 10,000-এর বেশি তাদের সংকলন, তাহলে তুমি কিন্তু এক্স্যাক্টলি 10,000-এর বেশি রান যাদের, তাদের কিন্তু সংকলন বের করতে পারবে। বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার তুমি বের করতে, রিকি পন্টিং বের করতে পারবে। প্রবলেম হচ্ছে যদি আমাকে সুসংজ্ঞায়িত সেট না হয় তাহলে কিন্তু আমাদের মতবিরোধ হবে, অর্থাৎ ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন রকম হবে। এখন তোমাকে যদি বলা হয় যে 100টা উইকেট নিয়েছে সেসব বোলারের তুমি সংকলন বের করো, তুমি সেটা পারবে, সেটা তোমার কিন্তু সুসংজ্ঞায়িত। কিন্তু যদি বলে ভালো বোলারের তুমি নাম বলতে বলো, সেটি কখনো সুসংজ্ঞায়িত সংখ্যা হতে পারে না। কারণ ভালো বোলার ভিন্ন জনের কাছে, কেউ জাহির খানকে ভালো বোলার মনে করে, কেউ কপিল দেবকে ভালো বোলার মনে করে, কেউ এখন জাসপ্রীত বুমরাহকে ভালো বোলার মনে করে, বা যদি অস্ট্রেলিয়া থেকে যদি কেউ ভালো বোলারকে চুজ করতে বলে সে অন্য কাউকে চুজ করবে। তাহলে আমাদের যে সংকলনটি কিন্তু সেট বলতে পারি না, কারণ এটি সুসংজ্ঞায়িত নয়। এবার আমরা নেক্সট কি বলছে দেখো, ইংরেজি মাসসমূহের সংকলন যাদের শুরু যে দ্বারা। এখন ইংরেজি মাসে আমরা কী কী জানি, আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12টি মাসের মধ্যে যে দ্বারা শুরু এরকম মাসের যে সংকলন তাকে আমাকে বলতে বলেছে। অবশ্যই, কেন হবে না। এখন আমি লিখে দিচ্ছি এম, একটি সেটের নাম দিয়ে দিচ্ছি, এখানে জানুয়ারি লিখে দিচ্ছি, ফেব্রুয়ারি হবে না, মার্চ হবে না, এপ্রিল, মে, জুন হয়ে যাবে, জুন এর মধ্যে থাকবে, জুলাই থাকবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর হবে না। তাহলে এই যে সেটের মধ্যে এই 3টি এলিমেন্ট থাকবে, তাহলে এটিও একটি সুসংজ্ঞায়িত সেট। দেখো কেন সুসংজ্ঞায়িত, কারণ এই মহাবিশ্বের ইংরেজি ক্যালেন্ডার যেই দেখবে এবং যাকে বলা হবে যে আছে প্রথমে যে দিয়ে শুরু এরকম মাসের নাম বলো, সে কিন্তু এই নামগুলি করবে, এই 3টি নামই বলবে, আর অন্য কিছু বলবে না। ইংরেজি স্বরবর্ণের কথা তোমরা আগেই বলেছো, তাহলে সেইটিও একটি সেট যেখানে এ, ই, আই, ও, ইউ হয়ে থাকে। এখন আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক কিছু বই যখন খুলবো অনেক কিছু সিম্বল দেখতে পাবো, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিম্বল হচ্ছে ঠিক এটি, একে বলা হয় বিলংস টু। এটি কথার অর্থ কী, ধরো আমাকে বলা হচ্ছে যে এ বিলংস টু ভি, এই কথাটির অর্থ হচ্ছে এ একটি এলিমেন্ট যেটি ভি সেটের মধ্যে অবস্থিত। ভালো করে বোঝার চেষ্টা করি কী বলতে চাইছি। যদি বলা হয় এ বিলংস টু ভি, এইরকমভাবে যদি রিপ্রেজেন্ট করা হয়, দেখো আমরা কেন এই চিহ্নটা আনা হলো, কারণ কি বারবার বিলংস টু লিখতে গেলে যদি বলা হয় জানুয়ারি বিলংস টু এম, এরকম করে বারবার যখন অঙ্ক করতে হবে এরকম করে লিখতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু তুমি এক কথায় জানুয়ারি বিলংস টু এম যদি এটা লিখে দাও, সেটি ইন্ডিকেট একেই করছে। তাহলে আমরা সিম্বল আনার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন খুব সহজে বিষয়গুলিকে রিপ্রেজেন্ট করতে পারি, শর্টকাটে আমরা বলতে পারি। এখন এলিমেন্ট মানে কি, সেটার ভেতর থাকা পদসমূহ। এখন এটি একটি এলিমেন্ট, এটি একটি এলিমেন্ট, এটি একটি এলিমেন্ট, এটি, এই 5টি এলিমেন্ট এই ভি সেটের কিন্তু এলিমেন্ট। এখন এই প্রত্যেকটি এলিমেন্ট আমরা লিখতে পারি এরকম যে এ বিলংস টু ভি, যেমন ইও বিলংস টু ভি লিখতে পারি, আইও বিলংস টু ভি লিখতে পারি, ও বিলংস টু ভি লিখতে পারি, ইউও বিলংস টু আমরা ভি লিখতে পারি। অর্থাৎ এলিমেন্টগুলো ভি সেটের অন্তর্গত কিন্তু বস্তুসমূহ। এখন তুমি যদি বলো কে বিলংস টু ভি, এটি কি সত্য? না, এটি কিন্তু ভুল একটি স্টেটমেন্ট। কারণ কি, কে এই সেটের মধ্যে বিলং করছে না, মানে কে এলিমেন্টটি এই ভি সেটের মধ্যে কোনো এলিমেন্ট না। সেক্ষেত্রে আমরা কে কীভাবে লিখব, কে নট বিলং টু ভি, অর্থাৎ এই যে সিম্বলটি একে বলা হয় নট বিলংস টু বা ডাজ নট বিলং টু। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমরা এই দুটি নাম্বার কিন্তু সর্বপ্রথমে আমরা এইটি এবং এই দুটি কিন্তু আমাকে চিহ্ন মনে রাখতে হবে বা কাজে লাগবে। কখনো এরকম হবে না, ধরো দুটি সেট আছে এরকম, আমি আবার বলছি, দেখো দুটি সেট এরকম আছে, এম একটি সেট, এটি একটি পুরো সেট, ভি আরেকটি সেট, এই দুটি সেট, এম এবং ভি দুটি সেট,
এম বিলং টু ভি আমরা বলতে পারবো না। কোনো একটি সেটের মধ্যে অবস্থান আমরা বলতে পারবো না যদি না এম ভি এর মধ্যে একটি এলিমেন্ট হয়। এম যদি ভি এর মধ্যে একটি এলিমেন্ট হয় তবে আমরা সেটি কিন্তু বলতে পারবো। অর্থাৎ আমাকে ভি যদি সেটটি ভেতরে এম অবস্থান করে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এম বিলং টু ভি, নতুবা কিন্তু আমরা বলতে পারবো না। অর্থাৎ এলিমেন্ট থাকতে হবে, এলিমেন্টকে কোনো সেটের মধ্যে বিলং করছে সেটিকে বোঝাতে গিয়ে আমরা এই চিহ্নটা ইউজ করি। এখন দেখো তোমার ক্লাসের ছাত্রদের সংকলন, হ্যাঁ এটিও একটি সেট হবে, কারণ তোমার ক্লাসের মধ্যে ছাত্র যেগুলো থাকবে সেগুলোই থাকবে, যেগুলো নথিভুক্ত ক্লাসে যেগুলো অ্যাডমিশন নেওয়ার পরে নথিভুক্ত হয়ে আছে সেই নাম ছাড়া অন্য কোনো নাম আসবে না। কিন্তু হ্যাঁ যদি এরকম বলতো যে সেই সমস্ত ছেলেকে সংকলন নির্ণয় করো যারা ক্লাস 11-এও পড়ে এবং ক্লাস 12-এ পড়ে, একটু ভেবে দেখো, সেই সমস্ত ছেলের সংকলন বা সেই সমস্ত ছেলের একটি সেট বানাও যারা ক্লাস 11-এও পড়ে এবং 12-এ পড়ে। তাহলে এরকম কোনো স্টুডেন্ট হবেই না যে 11-এও অ্যাডমিশন নিয়েছে 12-এও অ্যাডমিশন নিয়েছে, সেরকম কোনো সেট মানে এরকম কোনোরূপ স্টুডেন্ট তুমি কিন্তু পাবে না স্কুলে যারা দুটি ক্লাসেই পড়ছে। তাহলে এক্ষেত্রে সেটা কোনো এলিমেন্টই হবে না। কিন্তু হ্যাঁ এটি একটি সেট যেক্ষেত্রে আমাকে ডিফাইন করছে এর মধ্যে কোনো এলিমেন্ট হবে না, এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট পাবো না। এটি হতে পারে নাকি? হ্যাঁ হতে পারে যে তোমাকে একটি সেট বলা হলো তার মধ্যে কোনো এলিমেন্টই থাকছে না, মানে কোনো একটি সেটের মধ্যে এই স্টুডেন্ট খুঁজে পাচ্ছ না, কিন্তু তার অর্থ এই নয় যে ওটি সেট নয়। কোনো কিছু খুঁজে না পাওয়া, কোনো এলিমেন্ট খুঁজে না পাওয়ার অর্থ একে একটি সেট বলা হয়, যেটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, যাকে আমরা পরে বলবো নাল সেট। ঠিক আছে, সেটা আমরা আসছি, কিন্তু মাথায় রাখবো যে যদি কোনো কিছু এলিমেন্ট না পায় কখনো এরকম যদি হয় সেই ক্ষেত্রেও সেটি সেট হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার এলিমেন্ট কিছু থাকবে না। ঠিক আছে, এবার দেখো সেটের উপস্থাপনা। আমরা এতক্ষণ পর্যন্ত যে উপস্থাপনার দ্বারা তোমাকে আমি বোঝাবার চেষ্টা করলাম সেট কি, সেই উপস্থাপনাগুলি কিন্তু ছিল কি রোস্টার ফর্ম। রোস্টার ফর্ম কি? যে ক্ষেত্রে আমরা এলিমেন্টগুলিকে সুস্পষ্টভাবে লিখতে পারি। দেখো কি বলছে, যে কোনো সেটের পদ সমূহ সুস্পষ্টভাবে যদি আমরা লেখা সম্ভব হয় তখন সেই পদকে আমরা রোস্টার পদ দিই। অর্থাৎ আমরা এক্ষুনি যেমন ন্যাচারাল নাম্বারের সেটকে আমরা লিখছিলাম 1 2 3 4 অর্থাৎ এই এলিমেন্টগুলিকে আমরা সুস্পষ্টভাবে লেখার চেষ্টা করছিলাম কমা দ্বারা। অথবা ভি, এই যে সেটটি, এই সেটের এলিমেন্ট এ ই আই ও ইউ, এই যে এলিমেন্টগুলিকে আমরা সুস্পষ্টভাবে কমা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছিলাম। তাই এই রকম যেভাবে যে সেটকে আমরা রিপ্রেজেন্ট করব সেই সেটকে আমরা বলে থাকবো, বা সেই সেটের লেখার পদ্ধতিকে আমরা বলে থাকবো রোস্টার ফর্ম বা রোস্টাবুলার মেথড বা রোস্টার পদ্ধতি। বোঝাতে পারলাম? এবার আরেকটি পদ্ধতি কি, আমরা যদি ধর্মভিত্তিকভাবে আমরা যদি দেখাতে পারি, ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। এখানে কি, এখানে দেখো আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করব। ধরো এই এন সেটকে আমরা রিপ্রেজেন্ট করছি কীভাবে, এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে এক্স, এক্স কি, এক্স একটি ভেরিয়েবল, অর্থাৎ এক্স পরিবর্তনশীল। এই এক্স একটি ভেরিয়েবল, এই যে দুটি ডট দিলাম একে আমরা বলি সাচ দ্যাট। ঠিক আছে, সাচ দ্যাট, একে আমরা দাগ দ্বারাও একটি এরকম সমান দাগ দ্বারাও রিপ্রেজেন্ট করে থাকি। এখন এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার। এখন দেখো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বাংলায় আমরা লিখতে পারি এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয়, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, তার অর্থ হচ্ছে এক্স সমস্ত ন্যাচারাল নাম্বার যেগুলি পড়ছে তাই সেগুলিকে রিপ্রেজেন্ট করছে, আর সেগুলি কি এইগুলোই। তাহলে আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আর দেখো এক্ষেত্রে একে আমরা এইভাবেও লিখতে পারতাম এক্স সাচ দ্যাট, একটা দাগ, একেও আমরা সাচ দ্যাট বলে থাকি, ই এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, এইভাবে আমরা লিখতে পারি। একই রকমভাবে দ্বিতীয় সেটটিকে ভি, এই সেটকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ভি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। ঠিক এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে ভি কি, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ
ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, এইভাবে আমরা লিখতে পারি, বা এক্স হচ্ছে স্বরবর্ণ ইংরেজি বর্ণমালার। ঠিক এইভাবে আমরা লিখতে পারি যে এই ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতিতে আমরা যখন কোশ্চেন করবো আমরা প্রত্যেকটি আলাদাভাবে সে বুঝবার চেষ্টা করব, কিন্তু এখন বুঝলাম আমরা একটি সেটকে আমরা দুইটি ভাবে রিপ্রেজেন্ট করতে পারি মূলত। সেটি হচ্ছে এক হচ্ছে রোস্টার পদ্ধতি, আর একটি হচ্ছে ধর্মভিত্তিক বা সেট বিল্ডার মেথডের মাধ্যমে। এবার দেখো আমরা এই কোশ্চেনটি যেটি তুলছে সেটিকে আমরা দুইটি পদ্ধতিতে আমাকে রিপ্রেজেন্ট করতে বলেছি। সর্বপ্রথমে আমরা এই এ সেটটিকে রিপ্রেজেন্ট করতে বলেছি কীভাবে, প্রথমে রোস্টার পদ্ধতিতে, মানে যেখানে সমস্ত এলিমেন্টগুলিকে আমরা কমা কমা দ্বারা লিখব, আর দ্বিতীয় হচ্ছে ধর্মভিত্তিক। কি বলছে দেখো, 5 ও 25-এর মধ্যবর্তী যুগ্ম অখণ্ড সংখ্যা, যুগ্ম এবং অখণ্ড সংখ্যা। এখন যুগ্ম সংখ্যা 5-এর বেশি এবং 25-এর কম, এবং অখণ্ড সংখ্যাও হতে হবে। তাহলে সেগুলি কি কি হবে দেখো, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 এবং 24 এ ব্যতীত আর কোনো সংখ্যা হতে পারে না। কিন্তু যেটি আমাকে যুগ্ম অখণ্ড সংখ্যা যখন ধনাত্মক সংখ্যা বলেছে তার অর্থ হচ্ছে 5-এর পরের যুগ্ম সংখ্যা 6, তারপরে 8, তারপরে 10, 12 আর 25-এর কম, মানে কম 25-এর নিচে ছোটো যুগ্ম সংখ্যা হচ্ছে 24। তাহলে আমরা এই সেটটিকে এটি পাবো। আর এটি কি, এটি হচ্ছে রোস্টার পদ্ধতিতে এর রিপ্রেজেন্টেশন। এখন আমাকে কি করতে হবে, আমাকে ধর্মভিত্তিক বা সেট বিল্ডার ফর্মেও কিন্তু দেখতে হবে। সেই ফর্মে যদি আমরা একে রিপ্রেজেন্ট করি তাহলে এ ইজ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট এক্স, যে কোনো এলিমেন্ট, ঠিক আছে। তোমার মনে হতে হবে ওয়াই কেন লিখলো না, যে কোনো তুমি লিখতে পারো, কিন্তু আমরা এক্স দিয়ে নর্মালি লিখে থাকি। এক্স সাচ দ্যাট এক্স হলো 5 ও, বা এটা আমরা এরকমভাবে লিখতে পারি 5 ও 25 এর যুগ্ম অখণ্ড সংখ্যা, ঠিক এইভাবে লিখতে পারি। অথবা আমরা এইভাবে লিখতে পারি এক্স সাচ দ্যাট এক্স হলো যুগ্ম অখণ্ড সংখ্যা এবং 5 লেস দ্যান এক্স লেস দ্যান 25, অর্থাৎ 5 এবং 25-এর মধ্যবর্তী, এবং এটি যুগ্ম অখণ্ড ধনাত্মক সংখ্যা, বলেছি না, ধনাত্মক সংখ্যা। ঠিক এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা দুইটি পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেম সেট, এই সেম সেটকে আমরা দুইটি পদ্ধতিতে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক এইভাবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট আরেকটি কোশ্চেন দেখি যে 7-এর কম স্বাভাবিক সংখ্যা। 7-এর কম স্বাভাবিক সংখ্যা সেটকে আমরা দুইটি পদ্ধতিতে রিপ্রেজেন্ট করে দেখাই। 7-এর কম স্বাভাবিক সংখ্যা বলতে আমরা প্রথমে শুরু হয় 1 থেকে, 1, 2, 3, 4, 5, 6। এবার 7 তো হবে না, তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে যাবে। এটি হচ্ছে যে ফর্মে লিখলাম সেটা হচ্ছে রোস্টার ফর্মে, ঠিক আছে। এবার সেট বিল্ডার ফর্মে দেখো, বি ইজ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট এক্স সাচ দ্যাট এক্স ইজ এ এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 7। আমরা লিখতে পারি যে এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং এক্স 7-এর থেকে ছোট, ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা দুইটি পদ্ধতিতে বি সেটকে কিন্তু রিপ্রেজেন্ট করলাম, এক কি রোস্টার ফর্মে, আরেকটি ধর্মভিত্তিক বা সেট বিল্ডার ফর্মে। এবার আমরা যে বিষয়টি আসছি যে দেখো একে যদি আমরা রিপ্রেজেন্ট করি, একে আমরা দুইটি পদ্ধতি রিপ্রেজেন্ট করতে পারি, এক হচ্ছে সেট বিল্ডার আর একটি ধর্মভিত্তিক। সেট বিল্ডার ফর্মে যদি আমাকে বলতে বলে তাহলে আমরা খুব ইজিলি এটি লিখে দিতে পারি। প্রথমে সেট বিল্ডার ফর্মে যদি আমরা সি সেটকে লিখতে বলে তাহলে খুব ইজিলি লিখতে পারি এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ। ব্যাস, হয়ে গেল, গল্প শেষ। এইটুকুই লিখলে যথেষ্ট। কিন্তু যদি আমাকে রোস্টার ফর্মে লিখতে পারে তাহলে আমাকে সর্বপ্রথমে বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এর বীজ সমূহ আমাকে বের করতে হবে। কীভাবে? যে কোনো পদ্ধতি বের করতে পারো, তুমি মিডল না ফ্যাক্টর ইউজ করতে পারো। তাহলে কি দেখি, এক্স স্কোয়ার মাইনাস 3 2 6 এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 অর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x प्लस 6 इज इक्वल टू 0 और x कॉमन निलाम x माइनस 3
-2 কমন নিলে x-3 ইজ ইকুয়াল টু 0, x-3 x-2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু একটি 2 পাবো আর x ইজ ইকুয়াল টু একটি 3 পাবো। অর্থাৎ আমরা সেই সেটকে আমরা লিখতে পারি 2,3। অর্থাৎ দেখো দুইটি এলিমেন্টকে আমরা সুন্দরভাবে দেখিয়ে দিলাম যে এটি হচ্ছে এই সমীকরণের বীজের যে সেট 2,3, এটি হচ্ছে রোস্টার পদ্ধতিতে, আর এটি হচ্ছে সেট বিল্ডার পদ্ধতিতে আমরা এই যে কোশ্চেনটি দিচ্ছে 3 নম্বর কোশ্চেনটি তার কিন্তু সমাধান করে ফেললাম। বোঝাতে পারলাম নিশ্চয়ই, আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে আমরা ব্যাপারটি কি, আমরা যদি ব্যাপারটি এই যে কোনো সেটে যদি প্রত্যেকটি এলিমেন্টকে আমরা কমা কমা দিয়ে লিখে দেখাতে পারি, তাহলে আমরা বুঝবো সেই সেটের যে লেখার পদ্ধতি তাকে আমরা রোস্টার ফর্ম বলবো। আর যদি আমরা তার ধর্ম মানে কোনো একটি ফর্ম, সেটি যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু আমরা তার ধর্মকে রিপ্রেজেন্ট করে দিলাম যে এই যে এলিমেন্টটি পাচ্ছি এর মধ্যে এই গুণটি আছে, যদি এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা সেই পদ্ধতিটিকে বলবো আমরা কি সেট বিল্ডার বা সেট নির্মাণ পদ্ধতি। এবার আসছে সসীম সেট এবং অসীম সেট। আমি যদি বললাম যে কোনো সেটের এলিমেন্ট তো সীমিত মানে সসীম হতে পারে, আবার কোনো সেটের এলিমেন্ট অসীম হতে পারে। কীরকম? যেমন ধরো আমরা ন্যাচারাল নাম্বারের যে সেটটি পেয়েছিলাম, আমরা সেই সেটটিকে যদি আমরা ভেবে দেখি, ন্যাচারাল নাম্বারের যে সেটটি আমরা পেয়েছিলাম সেই সেটটিকে যদি আমরা ভেবে দেখি, তাহলে 3, 4, 5 কন্টিনিউ, 5, 6 কন্টিনিউ চলতে থাকবে, এর তো কোনো শেষ নেই। মানে আমি বলতে পারবো না যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 5 কোটি, 10 কোটির পরে গিয়ে একটি কোনো নাম্বারকে দিয়ে বলতে পারবো না এত পর্যন্তই নাম্বার আছে। তাহলে মানে এর নাম্বার আমরা গুনতে পারছি না, গুনে দেখতে পাচ্ছি না। তাহলে এটি হচ্ছে কিন্তু অসীম সেট, যার নাম্বার আমরা গুনে শেষ করতে পারবো না। পদ সমূহকে, এখন এই সেটের এই যে এলিমেন্টগুলি, এগুলো তো একটি করে পদ, একটি পদ, এটি একটি পদ, এটি একটি পদ, এটি পদ, এগুলো সব পদ। এখন এই পদগুলিকে যদি আমরা গুনে আমরা গুনতে পারি তাহলে আমরা বলবো সেটিকে সসীম সেট। যেমন ধরো আমরা ভাওয়েলের সেটকে দেখেছিলাম A, E, I, O, U, আমরা গুনে দেখতে পেলাম যে এখানে 5টি আমার এলিমেন্ট বা পদ আছে, তার মানে কি এটি সসীম সেটের মধ্যে পড়ছে। অথবা মাসের সংকলনকে, অথবা সপ্তাহে বারগুলির সংকলনকে, মানে এই সব নাম্বারগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আমরা গুনতে পারছি। এবার কোশ্চেন আসবে আমার মাথার মধ্যে যে যেগুলো আমরা গুণে দেখতে পারবো সেগুলি হচ্ছে সসীম, আর যেগুলো গুণে দেখতে পারবো না সেগুলো অসীম। কিন্তু বিষয়টি এখানে নয়, অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু গুনতে পারি না। যেমন ধরো আমি কথার কথা বলছি যে একটি জঙ্গলে গাছের সেট, জঙ্গলে যত গাছ আছে তার সেট, অথবা তোমার মাথায় যত সংখ্যক চুল আছে তার সেট, ঠিক আছে? বা আমি বলতে পারি, আমি যদি বলি এটা যে এই পৃথিবীতে যত মানুষ আছে তার সেট, তাহলে তুমি বলবে যে দূর এত মানুষ আছে গোনা যায় নাকি, তার মানে এটা অসীম সেট হবে। অথবা মাথার চুল এত গোনা যায় নাকি, তার মানে এটা অসীম। অথবা জঙ্গলে এত গাছ আছে তার মধ্যে গোনা যায় নাকি, কত ছোটো ছোটো গাছ আছে গুনতে পারা যায় নাকি। কিন্তু বিষয় হচ্ছে এগুলো কিন্তু সসীম সেট। অর্থাৎ কথার অর্থ হচ্ছে, ধরো আমি কথার কথা বলছি, যদি ধরো এই ভারতবর্ষের কত মানুষ আছে তুমি একা হয়তো গুনতে পারলে না, আমি 1 লাখ একটি টিম তৈরি করলাম যার মধ্যে 1 লাখ সদস্য আছে, এবং প্রত্যেককে কোনো একটি এরিয়া আমি বলে দিলাম, এবং সেখানে সে গিয়ে সেই মানুষগুলিকে চুজ করলো এবং গুনলো, এবং তাদেরকে যদি আমরা সাম করি তাহলে আমরা খুব ইজিলি কিন্তু পুরো ভারতবর্ষের কত লোক আছে বলতে পারবো। একই রকমভাবে গোটা পৃথিবীতে কত মানুষজন আছে সেটিকেও যদি আমরা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। হ্যাঁ, একটু লেন্দি প্রসেস হবে, একটু বেশি সময় লাগবে, কিন্তু আমরা গুনতে পারবো। কিন্তু বা জঙ্গলে কতগুলি গাছ আছে সেটিও কিন্তু গুনতে পারবো। আমি একা হয়তো পারবো না, আমি একার জায়গায় হয়তো 1 লাখ লোক লাগতে পারে, কিন্তু গুনে নিতে পারবো। কিন্তু যদি ধরো ন্যাচারাল নাম্বারের সেট, তুই গুনতে পারবে? কোনো দিনই গুনতে পারবে না। যেমন রেশনাল নাম্বারের সেট গুনতে পারবে না। ইরেশনাল নাম্বার সেট গুনতে পারবে না। মানে যে সেটের পদ সম্মুখে আমরা অসীম, যাকে আমরা গুনতে পারবো না তাকে আমরা অসীম সেট বলা হয়, আর যাদেরকে আমরা গুনতে পারবো তাদেরকে আমরা সসীম সেট বলে থাকবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার দেখো কিছু অসীম সেটের উদাহরণ আমরা কিন্তু ক্লাস 9 থেকে পড়ে আসছি, যেমন স্বাভাবিক সংখ্যার সেট, হোল নাম্বারের সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। এগুলোকে আমরা কখনোই আমরা বলতে পারি না যে স্বাভাবিক সংখ্যা 1 লাখ আছে, 5 লাখ আছে, 5 কোটি আছে, 10 কোটি আছে, কারণ যত দূর তুমি এগাবে আরও দেখবে বাড়তে শুরু করে দিচ্ছে। অখণ্ড সংখ্যা তারও একই ব্যাপার, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এই মিশে কত পূর্ণ সংখ্যা আছে আর কত রেশনাল নাম্বার আছে, কত বাস্তব সংখ্যা আছে, আমরা কিন্তু কোনো করতে পারবো না। তাই এগুলো কিন্তু অসীম সংখ্যা মানে অসীম সেটের কিন্তু উদাহরণ। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা ন্যাচারাল নাম্বারকে কিন্তু 1, 2,
3 4 এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কেন করতে পারি? কারণ একটা প্যাটার্নে মেনটেন করে চলছে, তাই না? আমরা হোল নাম্বারকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি কীরকমভাবে, মানে আমরা কী ফর্মে, আমরা রোস্টার ফর্মে লেখার চেষ্টা করছি। তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো 0 1 2 3 4 চলছে, মানে একটি রোস্টার ফর্মে আমরা লিখতে পাচ্ছি। পূর্ণ সংখ্যাকে তুমি লিখতে পারবে কীভাবে? দেখো জেডকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি, ধরো তুমি এরকমভাবে লিখতে পারো যে 0 1 2 এদিকে গেল, এদিকে তুমি লিখলে -1 -2, মানে তুমি একেও রিপ্রেজেন্ট করতে পারছো রোস্টার ফর্মে, মানে তুমি বোঝাতে বুঝিয়ে দিতে পারছো যে এইভাবে এদিকে -2 এর পর -3 হবে, -4 হবে, এদিকে 2 এর পর 3 হবে, 4 হবে, বোঝাতে পারছো। তা আমরা এগুলিকে বোঝাতে পারছি, কিন্তু র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা এদিকে কি বোঝাতে পারবো? একটু বোঝার চেষ্টা করো যে দেখো সমস্ত অসীম সেটকে রোস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি লিখতে পারি না আমরা, সমস্ত অসীম সেটকে আমরা লিখতে পারি না। যেমন ন্যাচারাল নাম্বারকে লিখেছিলাম 1 2 3 4 5, তেমন কিন্তু সবকে লিখতে পারি না। বাস্তব সংখ্যার সেটকে আমরা রোস্টার বা ছকবন্দি পদ্ধতি লিখতে পারি না। কেন পারি না? কারণ 0 1, এই 1 আর 0-র মাঝখানেও অসংখ্যক সংখ্যা আছে, ঠিক আছে? আবার 0-র আগেও আছে। এবার তুমি মনে করলে ঠিক আছে স্যার আপনি বললেন তা 0-র আগে -1 আছে বসিয়ে দিলাম, 1 আছে বসিয়ে দিলাম। তুমি বলবে আরও তো সংখ্যা আছে, এই -1 এবং 0-র মধ্যেও তো অনেক সংখ্যা আছে। তুমি বলবে ঠিক আছে স্যার, -1 -0.5 0 0.5 1। এবার আমার কোশ্চেন আসবে এই -1 এবং 0.5-এর মাঝখানে তো অনেক সংখ্যা আছে, বা এই এদের মাঝখানে বা এদের মাঝখানে তো অনেক সংখ্যা আছে। তুমি এরকমভাবে খুঁজতে লাগলে তুমি কখনোই একটি নির্দিষ্ট প্যাটার্নকে খুঁজে পাবে না, যার জন্য তুমি তার রোস্টার ফর্মকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে। সেই কারণে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা এই যে রিয়েল নাম্বার, এই সেটকে আমরা কিন্তু কখনোই রোস্টার ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি না। এটা একটু মাথায় রাখবে। এবার একপদী সেট মানে যে সকল সেটের মধ্যে একটি মাত্র এলিমেন্ট আছে। এখন তোমাকে কোশ্চেন করলাম, এমন একটি সেট বলো, একটি সেট এ such that x is a natural number and x বিলং করছে 2 থেকে 4-এর মধ্যে বিলং করছে, এক্স বিলং করছে 2 এবং 4-এর মধ্যে, অর্থাৎ এক্স একটি সংখ্যা যেটি ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা যেটি 2 এবং 4-এর মধ্যে অবস্থিত। তাহলে এই সংখ্যাটি কী হবে? এর মধ্যে যে পদটি পাবো, একটি পাবো 2 3 এবং 4, অর্থাৎ 3। 2 এবং 4-এর মধ্যবর্তী একটি সংখ্যা আমার কিন্তু আছে, স্বাভাবিক সংখ্যা, সেটি হচ্ছে 3, অর্থাৎ এই সেটের একটি মাত্র এলিমেন্ট আছে আর সেটি হচ্ছে 3। তাহলে এই সেটকে, যে সেটের একটি মাত্র এলিমেন্ট থাকে সেই সেটকে আমরা কি বলে থাকবো? একপদী সেট বা সিঙ্গেলটন সেট। যে কোনো সেটে যে সেটের মধ্যে একটি পদ থাকবে সেই সেটকে আমরা বলতে পারি যে সিঙ্গেল সেট। এখন যদি তোমাকে কোশ্চেন করে যে এই মহাবিশ্বে এমন একটি ক্রিকেটারের নাম্বার যার ইন্টারন্যাশনাল 100টি 100 আছে, তুমি সিম্পলি বলে দিতে পারবে, আজকের ডেটে এসে বলতে পারবে সচিন টেন্ডুলকার, একজনই প্লেয়ার আছে। তার অর্থ হচ্ছে এই যে সেটটিকে পেলাম সেখানে আমরা একপদী সেট বলবো, কারণ এই সেটের মধ্যে একটি মাত্র এলিমেন্ট আছে। এবার আমরা পূর্বের যেটি শূন্য সেট বা ভয়েড সেট বা খালি সেট যেটি আমরা বলছিলাম সেটি একটু ধারণা ক্লিয়ার করি। শূন্য সেট ব্যাপারটি কি, আমরা এক উদাহরণ দিয়ে আমরা আগে বুঝিয়েছিলাম যে ধরো একটি স্টুডেন্ট, তুমি বললে যে একটি স্টুডেন্ট যে 11-এও পড়ে এবং 12-এ পড়ে, এমন একটি স্টুডেন্টকে নাম বের করো যেটি ক্লাস 11 এবং 12 দুটি ক্লাসেই পড়ে, কিন্তু সেই রকম কোনোরকম কিন্তু স্টুডেন্টকে তুমি খুঁজে পাবে না। তাহলে তুমি কী করবে? তুমি রিপ্রেজেন্ট করবে, ঠিক ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, এবং এর মধ্যে কিছু থাকবে না। মাথায় রাখবো, এর মধ্যে কিছু না থাকার অর্থ আমরা যেমন অন্য সংখ্যার ক্ষেত্রে বলতাম কিছু না থাকার অর্থ শূন্য, তুমি এর মধ্যে শূন্য বসিয়ে দিলে কিন্তু সেটি কিন্তু ভুল করেও করবে না। সেটের ক্ষেত্রে কিছু না থাকার অর্থ এরকম খালি, কিছু না থাকার অর্থ এরকমই খালি, মানে এর মধ্যে কিছু নাই। মানে এরকম বলতে যে ওনা যে কিছু নাই মানে আমি শূন্য বসিয়ে দিলাম, স্যার আমরা তো বলেছি কিছু না কত অর্থ শূন্য, তাহলে আমরা শূন্য বসিয়ে দিই না। শূন্যও কিন্তু একটি এলিমেন্ট হিসাবে অংশগ্রহণ করতে পারে। শূন্য একটি এলিমেন্ট হিসাবে আমরা যে কোনো সেটের কিন্তু অংশগ্রহণ করতে পারে, কিন্তু যখন আমাকে একটি কোশ্চেন করলো এবং দেখতে পাচ্ছি সেই সেটে শূন্য এলিমেন্ট নয়, মানে কিছুই পাওয়া যাচ্ছে না এরকম, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক রেখে দেবো, অর্থাৎ এইভাবে রিপ্রেজেন্ট করব। একে আমরা আর একটি নামেও রিপ্রেজেন্ট করে থাকি, সেটিকে বলা হয় ফাই। ঠিক এরকমভাবে কি বলা হয়? ফাই। ঠিক এইভাবে
সার্কেল করে পেট কেটে দেওয়া। ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি নাল সেটকে বা এমটি সেটকে। বুঝতে পারলাম? এখন যদি আরেকটি কোশ্চেন আমাকে দেওয়া হয়, একটি সেট এ, এই সেটে এক্স একটি এলিমেন্ট, সেই এলিমেন্টটি কি এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স বিলং করছে 2 এবং 3-এর মধ্যে। দেখো 2 এবং 3-এর মধ্যে এক্সের অবস্থান হবে এবং সেটি ন্যাচারাল নাম্বার হবে। 2 এবং 3-এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার কি আছে? না, কোনো ন্যাচারাল নাম্বার নেই। তাহলে এটি কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ এটি কিন্তু নাল সেট বা এমটি সেট। তাকে আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করব রোস্টার ফর্মে মাথায় রাখবো। এটি যেটা আমরা রিপ্রেজেন্ট করলাম, সেম সেটকে রিপ্রেজেন্ট করলাম কিন্তু আমরা সেট বিল্ডার ফর্মে, আর একে যেটা রিপ্রেজেন্ট করলাম একে আমরা রোস্টার ফর্মে এভাবে রিপ্রেজেন্ট করব, যাকে আমরা এই চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। আর এই সেটকে কিন্তু শূন্য সেট বলা হয়ে থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার আমরা আরেকটি বিষয় ক্লিয়ার করব। এই কোশ্চেনটি কিন্তু খুব মাথায় মনে রাখবে যে এটি 3টির মধ্যে পার্থক্য কী। প্রথম কথা হচ্ছে শূন্য কিন্তু কোনো সেট নয়। কেন শূন্য সেট নয়? কারণ শূন্য একটি, এখানে শূন্যর কোনো সেট হতে গেলে আমাকে প্রথমে এর মধ্যে শূন্য হলে তো আমি বলতে পারি যে শূন্য একটি, এই যে একটি শূন্য, এই শূন্য হচ্ছে কোনো একটি সেটের এলিমেন্ট, এই সেটের নাম যদি এরকম আমরা রিপ্রেজেন্ট করতাম তাহলে বলতাম 0 বিলংস টু এন, অর্থাৎ শূন্য এর মধ্যে বিলং করে। কিন্তু যখন শূন্য একাধিক এইভাবে বসে আছে তার অর্থ শূন্য একটি নাম্বার না, একটি সেট নয়, এটি কিন্তু সেট নয়। দ্বিতীয় কথা কি ভাই, এটি কথার অর্থ কি? এটিকে রিপ্রেজেন্ট করছে এইভাবে, অর্থাৎ এই ফাই সেট কিন্তু এমটি সেটকে রিপ্রেজেন্ট করছে। এমটি সেট মানে কার্লি ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না। আর আমাকে থার্ড যেটি বললো, মানে সেকেন্ডে যেটি লেখা আছে এটির কথা হচ্ছে এটি আরেকটি সেট, ভিন্ন সেট, যার মধ্যে একটি এলিমেন্ট আছে, সেটি হচ্ছে 0, অর্থাৎ 0 বিলংস টু, এই সেটি যদি সি হয় বিলংস টু সি। বলতে পারলাম? মানে 0C এর মধ্যে একটি এলিমেন্ট আছে, এই সেটটি সম্পূর্ণ আলাদা। ফাই কথার অর্থ হচ্ছে নাল সেট, যেটি সম্পূর্ণ আলাদা, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। আর 0 কিন্তু একটি সেটই নয়, এটি একটি সংখ্যা। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পারলাম। যদি এই জিনিসগুলি একটু ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সট ভিডিওতে আমরা আরও এর ডিপে যাওয়ার চেষ্টা করব এবং আরও কিছু বিশেষ আমরা সেটকে জানার চেষ্টা করব। উপসেট, সাবসেট, সার্বিক সেট, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব।